আজকে আমরা আমরা সচিব পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যারা আমাদের এই নির্বাচনের সাথে সরাসরি সংশ্লিষ্ট সেই সমস্ত মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন দপ্তর প্রধানদের সাথে আমাদের মোটামুটিভাবে পেনাল্টিমেট একটা ডিসকাশন ছিল আজকে। এখানে আমরা যে বিষয়গুলোকে মূলত ওনাদের দৃষ্টিতে আনা হয়েছে সেগুলো হচ্ছে এটা এই লার্জেস্ট ইলেকশন ইন দ্য ইয়ার 2016, আগামী বছরের এটা সর্ববৃহৎ ইলেকশন হবে বলে আমরা জানি এবং এটা একটা শতাব্দীর নির্বাচন মর্মে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তিনি যেদিন জেলা প্রশাসকদের সাথে আলোচনা করেছিলেন সেদিন এই কথাটা বলেছিলেন। সেই বিবেচনাটাকে মাথায় রেখে আমাদের বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কতগুলো মৌলিক বিষয়ের প্রতি দেখা হচ্ছে। প্রথমত যে নির্বাচন, সেই সাথে একই সাথে রেফারেন্ডাম, এটা একটা প্রথম বিষয়। আর আউট অফ কান্ট্রি ভোটস, প্রবাসীদেরকে ভোটের আওতাধীন আনা, এই তিনটা মূলত বিষয়গুলোকে নিয়ে আমাদের এই অভিযাত্রায় আমরা বলেছি যে কোয়ালিটি টু বি এনশিওর্ড ইন দ্য ফিল্ড in each and every step of our activities. কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে, এটা লিপ সার্ভিস হলে হবে না। কথা এবং কাজের মধ্যে সময় না থাকতে হবে এবং coordination and cooperation for that matter is a requirement. Coordination and cooperation between নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। আমরা গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিংয়ের ব্যাপার আছে এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি এবং এই জিনিসটাকে আমরা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার আওতাধীন হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন গভর্নমেন্ট প্রেস, ওনাকে ব্যক্তিগত তত্ত্বাবধানের অনুরোধ করা হয়েছে। আর আপনার আর্ম ফোর্সেস ডিভিশন থেকে যিনি প্রতিনিধি ছিলেন তাকে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ব্যাপারে হয়েছে। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। এটাকেও আবার পাশাপাশি যে যারা আছেন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। আমরা প্রবাসীদের জন্যে আপনারা জানেন যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কয়েকটা দেশের নিবন্ধন প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছিল, সেটা চালু হয়েছে। মূলত নিবন্ধন প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছিল যে তারা যে তথ্যটা দিচ্ছিলেন সেটা আমাদের যে ফরম্যাটের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। সেই সঙ্গতিপূর্ণ না থাকার কারণে আমরা যখন এটা দেখলাম যে দৃশ্যমান হচ্ছে তখন সেই দেশগুলোর নিবন্ধন প্রক্রিয়াটাকে বন্ধ করে ওই সমস্যাটাকে উত্তরণ করে এবং যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের সাথে 1-to-1 কমিউনিকেট করে তাদের সমস্যাগুলোকে মানে উত্তরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস করা হয়েছে সাথে সাথে, অনেকে দাবি করেছিলেন যে ঠিকানা বা কিছু সংশোধনের ব্যবস্থাটা আগে ছিল না, মানে যেটাকে আমরা আইটি পরিভাষায় বলে এডিট মোড, সেই এডিট মোডটাও এবার সংযোজন করা হয়েছে যে যদি তারা কোনো কিছু তথ্য মনে করেন যে পরিবর্তনের প্রয়োজন আছে বা তথ্য হয়তো দিতে যে ভুল টাইপ হয়েছে সেটাকে সংশোধনের জন্য সুযোগটা আগে সীমিত ছিল, এখন সেটাকে রাখা হয়েছে। বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে তিনটা জিনিসের উপরে: নির্বাচন, আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণভোট।
তিনটার ব্যাপারে আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে, প্রচার মাধ্যম যেগুলো আছে, সেগুলো যেন আমরা কভারেজটা ভালো হয়। এবং আপনাদের মাধ্যমে আমি সবিনয়ে অনুরোধ করছি যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো নিয়ে আমাদের প্রচারণাটা একটু বাড়ান, যেন আমাদের প্রবাসীরা ভোটের আওতাধীন আসেন এবং গণভোট এবং আপনার যে জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আপনারাও নিজেরা প্রোগ্রাম করেন এবং আমাদেরকেও এই সমস্ত প্রোগ্রামে আমাদেরকে জানান যে আপনারা এইভাবে প্রোগ্রাম করছেন, সুতরাং আমরাও যেন আপনাদের মাধ্যমে প্রচারণাটায় অংশগ্রহণ নিতেকারী বা আশ্বস্ত হতে পারি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেছি একজন কন্ট্যাক্ট পয়েন্ট দিতে, যাতে আমাদের যদি ইন কেস অফ এমার্জেন্সি কোনো কিছু কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমরা যেন ইনস্ট্যান্টলি এটা করতে পারি। মোফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা মিশন অফিসেও পয়েন্ট অফ কন্ট্যাক্ট করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লেবার কাউন্সিলরদেরকে সেন্সিটাইজ করা হয়েছে, তারা যেন স্থানীয়ভাবে প্রবাসীদেরকে ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের উৎসাহী করেন। আমরা আপনাদেরকে আগেও বলেছি, আবার পুনরুক্তি করছি যে আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন 2,10,000 প্লাস এবং নিবন্ধন হয়েছে প্রায় 1 লক্ষ। কাজে আমরা আরও ন্যূনতম যারা ডাউনলোড করেছেন তারা তো ডাউনলোড করেছেন প্রবাসী ভোটার। এখন হয় কি, তাদের সুবিধা অসুবিধার সময়ের স্বল্পতা তাদের প্রাধিকারের আওতায় করবেন, যেহেতু 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, হয়তো মনে করতে পারেন ডাউনলোড করে রেখেছি, আমি 2 দিন পরে করব। কিন্তু আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে যারা ডাউনলোড করেননি এখনও অ্যাপটা, তারা ডাউনলোড করেন। যারা আপনাদের মাধ্যমেই আজকে এটা আবারও পুনরায় বলছি, যারা অ্যাপটা ডাউনলোড করেননি ডাউনলোড করেন, যারা অ্যাপটা ডাউনলোড করেছেন তারা নিবন্ধন করেন, সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা একটা আরও ভালো হয়, তাতে আমাদের যে প্রচেষ্টাটা আছে এই ভোটের যে আমাদের যে উৎসবমুখর পরিবেশটা আমরা আরও ভালো করে এটা এনজয় করতে পারবো। একটা কোঅর্ডিনেশন পয়েন্টের কথা চিন্তা করা হয়েছে, যেখানে নির্বাচন কমিশন, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর্ম ফোর্সেস ডিভিশন, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, এগুলো নিয়ে আমরা একটা প্রয়োজনে আইসিটি বা আর যদি কোনো মন্ত্রণালয়কে আমাদের দরকার হয় তাদের করা হবে। আজকে আবার আরেকটা জিনিস আজকে সেন্সিটাইজ করা হয়েছে, যে আপনারা জানেন যে দেশের অভ্যন্তরে যে ডাকযোগে ব্যালট এর মাধ্যমে ইলেকশনে পার্টিসিপেশনের জন্য 3টা ক্যাটাগরি আছে। আমরা যারা সরকারি চাকরিজীবী, আরেকটা হচ্ছে যারা ইলেকশন ডিউটিতে নিয়োজিত থাকবেন, আর যারা আইনি হেফাজতে আছেন। তো এই 3টা ক্যাটাগরিতে যারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, তারা যেন স্ব অধিক্ষেত্র থেকে তারা নিবন্ধন করেন। যদিও নিবন্ধন আইসিপিভি, যেটা ইন কান্ট্রি পোস্টাল ভোট, আমরা এখনও পর্যন্ত এই অ্যাপটা চালু করিনি, কিন্তু যখনই আমরা চালু করব আমাদের জানাবো, তখনই যেন তারা স্ব-উদ্যোগে এই নিবন্ধন করে ভোটের অংশগ্রহণ করেন। সেজন্য আমরা আজকে এখানে বলা হয়েছে যে স্ব দপ্তর থেকে যেন তারা একটা নির্দেশনা সময় মতন দিয়ে দেন। আমরা বলেছি যে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে প্রবাসী যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, আমরা যেন নিজের ব্যক্তিগত উদ্যোগেই, যেমন আমি আপনাদের মাধ্যমে আজকে অনুরোধ করছি যে আমাদের প্রবাসী বন্ধুরা যারা আছেন, আত্মীয় স্বজনরা যারা আছেন, আপনাদের যারা আছেন, তাদেরকে সবাই উদ্বুদ্ধ করেন যেন এই ভোটে তারা অংশগ্রহণ করেন। আরেকটা জিনিস আমরা এখানে আজকে করা হয়েছে যে আমাদের ব্যালট পেপার যেখানে প্রিন্টিং হচ্ছে এবং সর্টিং সেন্টার যেটা আছে তেজগাঁও এবং এয়ারপোর্টে, আমরা ডাক বিভাগকে অনুরোধ করা হয়েছে তারা যেন একটা ভিজিটের ব্যবস্থা করেন স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে, যে ব্যবস্থাপনাটা কি সরেজমিনে দেখলে বাস্তব চিত্রটা অনুরোধ দেখা যাবে। আর আমাদের সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের ব্যাপারে লিড মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেন্সিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে সেগুলো হচ্ছে গণভোটের প্রচারণা, আউট অফ কান্ট্রি ভোটের রেজিস্ট্রেশন, কন্ডাক্ট রুলের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের বিষয়গুলোকে রোধ এবং ভোটার এডুকেশন, এই বিষয়গুলোর প্রতি সেন্সিটাইজেশনটা বাড়ানো। এবং আরেকটা প্রশ্ন আসছিল যে আমাদের অতিরিক্ত ভোট কেন্দ্র লাগবে কিনা। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মক ভোটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখান থেকে আমরা যে উপাত্তটা পেয়েছি এটা
প্রাথমিকভাবে যে উপাত্ত সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। রিয়েল টাইমে কমিউনিকেশনের বিষয়টা জোর দেওয়া হয়েছে। আর একটা জিনিসকে বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবন্ধী যারা আছেন তাদের যেন দোতলা বা যদি ভোটের কেন্দ্র থাকে তাদেরকে যেন প্রয়োজনীয় সহায়তা, এটা ক্ষেত্র বিশেষে অবস্থানগত বিশেষে যার জন্য যেটা প্রযোজ্য সেটা করা। এটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নাই, সেটা হচ্ছে যে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেইভাবে যেন তাদেরকে সহায়তা করা হয়। যেমন কোস্টাল এরিয়াতে যেটা আমাদের দুর্যোগ কেন্দ্রগুলো আছে, আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেখানে নিচেটা আপনারা জানেন যে এটা ফাঁকা থাকে। সেখানে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রটা হচ্ছে দোতলায় পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থাটা, সেটা এখন কিভাবে স্থানীয়ভাবে জেলা প্রশাসন অথবা আরও যে রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসাররা করবেন, এই জিনিসটা যেন দৃষ্টি দেওয়া হয় যাতে যে কোনো প্রতিবন্ধকতা নিয়ে যারা আছেন তারাও যেহেতু ভোটার এবং ভোট দিতে আসবেন তাদেরকে, এর সাথে আর কি বয়োবৃদ্ধ যারা আছেন সে পুরুষ মহিলা নির্বিশেষে যারা চলাচলে অক্ষম আছেন বা সীমাবদ্ধতা আছে, এটা নিয়ে আর আমরা আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মোটামুটিভাবে এনাদেরকে সবাইকে যেন সমান সহযোগিতা দেওয়া হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং স্থানীয়ভাবে যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল আজকের মোটামুটিভাবে আলোচনার সূত্র। এখন আমার মনে হয় যে এসসিবি থেকে স্যার আপনার যদি কিছু বলার থেকে থাকে। না, নতুন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু তথ্য আমাদেরকে শেয়ার করেছেন। যেমন আমাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছে যে তারা কতটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা কতগুলো স্কুল মানে নির্মাণ কাজ কমপ্লিট করেছেন, আর বাকি যেগুলো আছে সেগুলো এস্টিমেট করা হয়েছে আগামী 15ই জানুয়ারির ভিতরে, 15ই ডিসেম্বর থেকে আরও কয়েকদিনের ভিতরে হয়ে যাবে। যেমন তথ্য মন্ত্রণালয় তাদের কিছু কিছু টেন্ডারিং প্রসেসের কথা বলেছেন, যেটা 15ই ডিসেম্বর থেকে বাকি সময়টুকুর ভিতরে কমপ্লিট করা হবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবং বিচ্ছিন্নভাবে যে দু একটা ঘটনা যেটা ঘটছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়। তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয়। আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন, যেটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। কাজে আমাদের মূলত মূল দায়িত্বটা আমরা এই তফসিল ঘোষণার পর থেকেই আর কি আরও বেশি বেগবান হবে। এবং সেই পর্যন্ত একটু এখন আমি তো জানতাম যে আপনি এই প্রশ্নটা করবেন, সেই জন্য তা হাসছি যে এতক্ষণ এই প্রশ্নটা কেন করেন নাই। আমি গতবারের মতন আজকেও বলবো যে যখনই আমি জানবো 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো, ডেকে জানিয়ে দেবো। না ভাই, আমি হিসাব করে বলি নাই। গতকাল আপনারা মক ভোট করলেন, এখানে আসলে কি ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং একটা ভোট কাস্টিং করতে আসলে কতটুকু সময় লাগছে এবং এই প্রতিবন্ধকতাগুলো থেকে কিভাবে আপনারা উত্তরাবেন? আমি তো বললাম যে গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। তো দিস ইজ দ্য লেসন। আর স্থানীয়ভাবে যে সমস্ত জিনিস যেগুলো সমস্যা হতে পারে সেগুলো আস্তে আস্তে সামাল দিতে হবে। এটারও আরও তো এটা তো আজকে তো সব কিছু শেষ হবে না, এটা আস্তে আস্তে নতুন সমস্যা আসবে, আমরা সেটা মোকাবেলা করব। এই আজকের সমস্যাটা যেটা আছে আগামীকালকে দেখা যাবে যে এটা কোনো সমস্যাই না, অন্য কোনো নতুন কিছু আসছে। এটা ক্রমবর্ধমানভাবে এটা না, সম্ভাবনা নাই। আপনি যেমন আমরা যে জায়গায় করেছি এটা সমতল জায়গায়, এখানে পাহাড়ি
ক্ষেত্রে এটা বাস্তব হবে না। কিন্তু আমাদের মূলত যে দৃষ্টিটা ছিল, মূলত যেটা ছিল, কালকে একাধিকবার এটা সিইসি স্যার নিজে বলেছেন, আমাদের মাননীয় কমিশনার স্যাররা বলেছেন, এবং আমিও বলেছি আপনাদের কাছে, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে ভোট দিতে কতটা সময় লাগে এবং আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কিনা। ভোটার উপস্থিতির ব্যাপারটা হচ্ছে ভোটার এডুকেশনের সাথে সম্পর্কিত, এটা গ্র্যাজুয়ালি হবে। তবে আমরা সেটার বিবেচনায় বলছি, ওইটুকুর প্রাথমিক তথ্য আর পর্যালোচনায় বলছি যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না। কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ, যেখানে আমরা ব্যালটে সিল লাগাই, সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো দুটো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। হ্যাঁ, ওইটা হিসাব করাই হয়েছে, প্রাথমিকভাবে হয়েছে। আমি যেটা এটা আমাকে শেষ করতে দেন। এটা আমি তো বললাম যে প্রাথমিকভাবে করা হয়েছে, প্রাথমিক পর্যালোচনা। এটা নিয়ে আরও যে পর্যালোচনাটা করার পরে আমি আপনাদেরকে, যখনই এটাকে ফাইনাল করা হবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। প্রাথমিকভাবে আমি বলছি যে প্রাথমিক পর্যালোচনায় যে যতটুকু সময় লেগেছে, যে একটা ভোটার ঘরে প্রবেশ করার থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত কত সময়, এবং একজন ভোটার আপনার তার আইডেন্টিফিকেশন থেকে শুরু করে স্টাম্প করে বক্সে ফেলা পর্যন্ত কত সময়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। কিছু কিছু জিনিস আছে, যেমন অনেকেই 4টা গণভোটের বিষয়টা আর কি 4টা তারা বিষয় পড়ছেন। এখন 4টা বিষয় যদি আগে থেকে প্রচারণাটা থাকে, তাহলে পড়ার সময়টা মিনিমাইজড হবে। এই বিষয়গুলো না আমরা আরেকটু পরে বলবো, এটা এখনো 24 ঘন্টা মানে পার হলো, একটু সময় দেন, জানিয়ে দেবো। আচ্ছা, তো আমি একটু আগেই তো বললাম একটা চ্যালেঞ্জের কথা, যে যারা ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে, আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। মানুষকে জানানোর জন্য আপনারা মানে টেলিভিশনের প্রচার ছাড়া মাঠ পর্যায়ে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? এই উত্তরটা দিচ্ছি। একটা কক্ষে দুটি গোপন কক্ষ রাখার যে বিষয়টি, এরকম ব্যবস্থা আমাদের কোন নির্বাচনে প্র্যাকটিস ছিল কিনা, আর নতুন করে করতে হলে আইন বিধিতে কোনো সংস্কার আনতে হবে না, আইন বিধিতে কোনো সংস্কার লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা, আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে মাঠ পর্যায় পর্যন্ত আমরা একদম আপনার ইউনিয়ন পর্যন্ত প্রচারণার ব্যবস্থা তথ্য মন্ত্রণালয় করছে, এবং ওখানে আপনার যে মাইক্রোফোন লাগিয়ে রিকশায় করে বা ভ্যান গাড়িতে করে প্রচারণা করা, হাট বাজার, এখানে আপনার যে সমস্ত আপনার কি বলে গণজমায়েত আছে, সেই সমস্ত জায়গায় এগুলো প্রচারণা করবে। এইটা জি, আমি তো আপনাদেরকে আবারও বারবার করে বলছি যে ভাই, এটা যে প্রাথমিক পর্যায়ের, এরপরে আরও পর্যালোচনা। অনেক জায়গায় এটা নাই, অনেক জায়গায় হয়তো আর একটা বুথ বাড়াতে হতে পারে, অনেক জায়গায় আছে 2টার জায়গায় 3টা গোপন কক্ষ করা যেতে পারে। এটার মানে এই পর্যালোচনাটা পেতে গেলে একটু সময়টা দেন, সময় দেওয়ার পরে যতটুকু সময় বানা যেতে ভোটাধিকার যে গোপনীয়তা রক্ষা করা হয়, সেটা রক্ষা পাবে কিনা? অবশ্যই পাবে। আপনার ভোট আপনি যদি না দেখান বাইরে, তাহলে গোপনীয়তার অসুবিধাটা কোথায়? একসাথে 2 জন ঢুকবে কি করে? এটা কি কোনো 2 জন দাঁড়াবে? আমি নিজের কথা বলি, আমরা অফিসার্স ক্লাবে ভোট দেই, 4টা করে কক্ষ থাকে, কই কেউ কারুরটাতে উকি তো দেই না, এবং উকি দেওয়ার কথাও না। এইটাই হচ্ছে ভোটার এডুকেশন, ভাই আমি তো বলছি যে এইটাই তো ভোটার এডুকেশন। এই এডুকেশনটা তো করা হবে। এটা আজকেই যদি এখন বলি যে ভোটের তারিখের সিদ্ধান্তটা আজ থেকে 2 মাস বা 2.5 মাস পরে যে তারিখটা হবে, সেটা সিদ্ধান্ত তো এখনই আপনারা যদি চান, সেটা আমার মনে হয় যে একটু বেশি চাওয়া হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ।